হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, হোপফুলি সবাই নিশ্চয়ই ভালো আছি, রাইট? সো এই পর্যায়ে আমরা দেখতেই পাচ্ছ, তাই না? কোশ্চেনটা দেখলেই সবাই বুঝতে পারতেছো এটা হচ্ছে ডিউর কোশ্চেন। সো ডিউর যে পরীক্ষাটি হয়ে গেল গতকালকে, তো সেই পরীক্ষাটির যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনের যে ফিজিক্স পার্টটি আছে, সেই পার্টটি আজকে আমরা এখানে সলভ করবো। তো তার আগে ডিউর আসলে কোশ্চেনটা কেমন হলো ওভারঅল? চমৎকার কোশ্চেন হয়েছে, টু বি ভেরি মাচ ফ্রাঙ্ক। আমার কাছে এই কোশ্চেন খুবই পছন্দ হয়েছে। আমার কাছে ফিজিক্স কোশ্চেন তো মনে হয়েছে জোস্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন, তো এরকমই হওয়া উচিত, তাই না? গতানুগতিক একটা ধারণা এরকম ছিল যে কোশ্চেন ব্যাংক সলভ করলেই ঢাকা ইউনিভার্সিটি ডান, তাই না? তো এই যে কথাটা আমি বললাম গতানুগতিক, এটা এখন গতানুগতিক নাই। এটা গত 2 বছর যাবতীয় অ্যাকচুয়ালি এটা গতানুগতিক বলা যাচ্ছে না, 22 থেকে ইভেনচুয়ালি বলা যাচ্ছে না। ডিউর ফিজিক্সের কোশ্চেন এত স্ট্যান্ডার্ড হয়, মাঝে মাঝে তো বুয়েটের যে কোশ্চেন আসছে ফিজিক্সের, তার থেকেও আমার কাছে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগছে ফিজিক্সের এই কোশ্চেনটা। তো এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে আমাদেরকে বেসিক বুঝে ডিটেলসে পড়তে হবে। ওই বিগত 10 বছরের এমসিকিউ পড়ে গেলাম এবং তারপরে যে দাগ মেরে দিলাম একটা, ওইটা দিয়ে কিন্তু কাজ হবে না। তো সবাইকে এই মেসেজটা দিতে চাচ্ছি, যাদের তো পরীক্ষা হলো তো হলো, সেটা নিয়ে আলোচনা হবে। এবং যারা আমরা পরের ব্যাচ 25-26 ব্যাচ, তাদেরকেও বলে রাখতেছি একাডেমিক থেকে কিন্তু বেসিক জেনে কনফিডেন্ট প্রিপারেশন নিতে হবে, নাহলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ডিফিকাল্ট। ঠিক আছে, ফাইন। তাহলে এবার আসো আমরা ফিজিক্স কোশ্চেনে আলোচনায় চলে যাই। সো ওভারঅল 15টা এমসিকিউ আর হচ্ছে গিয়া 4টা সিকিউ এখানে আছে। সো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা সলভ করতে শুরু করব, ঠিক আছে? এবং ডিউর ওভারঅল কোশ্চেন দেখে আমি এটা বলতে পারি যে ফিজিক্সে আসলে মেজরিটি পোর্শনের আসলে পাস করাটাই ডিফিকাল্ট হতে পারে, ঠিক আছে? আর যারা ভালো আছি তারা এখানে কাট অফ নাম্বার তুললেই ডেফিনেটলি চান্স পেয়ে যাবো। তাহলে চলো আর দেরি না করে আমরা এক এক করে কোশ্চেনগুলো সলভ করি। তাহলে প্রথমে আমরা এমসিকিউর যে পার্টটা আছে সেটা সলভ করতে যাচ্ছি। সো কিছু কোশ্চেন আছে দেখেই আমরা আনসার করতে পারবো। যেমন আমাদের প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, নিচের কোনটি একটি দোলকের ববের ত্বরণের সবচেয়ে ভালো মতো চিত্রায়িত করে? সো আমরা এটা জানি, বব মানে সরল দোলকের বব, এবং সরল দোলকের বব যখন হচ্ছে গিয়ে দুলতে থাকে তখন সেটা একটা সিম্পল হারমোনিক মোশন। এবং এটা আমরা সবাই ডেফিনেটলি জানি যে সিম্পল হারমোনিক মোশন যখন হয় তখন ত্বরণ সাম্যাবস্থার দিকে হয়। ত্বরণ সাম্যাবস্থার দিকে, ত্বরণ সবসময় সাম্যাবস্থার দিকে হয়। ওকে, তাহলে সাম্যাবস্থার যদি দিকে হয় দেখেই বুঝতে পারতেছো এইখানে আমাদের এই সি নাম্বার যে অপশনটা আছে এইটা হবে হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। খেয়াল করে দেখো যে এখানে অ্যারো সাইনটা সবসময় সাম্যাবস্থার দিকেই দেওয়া আছে। খেয়াল করো, যখন ডানে আছে তখনও অ্যারো সাইনটা সাম্যাবস্থার দিকে, যখন বামে আছে তখনও অ্যারো সাইনটা সাম্যাবস্থার দিকে। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে গিয়ে এই অংশটা। নিশ্চয়ই বুঝতে পারছি, গেল এটা, ফাইন। এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছ এটা একটা পোস্ট অফিস, 1 নম্বরটা আমরা করে ফেলছি। একটা পোস্ট অফিস বক্সের হচ্ছে গিয়া, পোস্ট অফিস বক্স কি জিনিস আমরা জানি, এটা একটা রোদ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ওকে, তোমরা দেখবা চলতরিতে লাস্টে যায় পোটেনশিওমিটারের পরে পোস্ট অফিস বক্স আছে, ঠিক আছে? এখান থেকে গতানুগতিক কোশ্চেন খুবই কম আসে, বাট যদিও পোস্ট অফিস বক্সের কথা বলছে, বাট এখানে ইভেনচুয়ালি আমরা একটা হুইস্টন ব্রিজ দেখতে পাচ্ছি। তো এখানে বলে দিছে যে একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহুতে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 × 10⁻⁻6 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি ধাতুর দুটি তার সমান্তরালে যুক্ত করা হয়েছে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, দুটি তার। ইউজুয়ালি কিন্তু একটা তার আমরা ইউজ করি, এখানে বলছে চতুর্থ বাহুতে। চতুর্থ বাহু মানে হচ্ছে হুইস্টন ব্রিজের চতুর্থ বাহু, যেটাকে আমরা এস বলি, ওটা দুইটা তার সমান্তরালে যুক্ত করছে। এবং পি বাহুতে 1000 ওহম, কিউ বাহুতে 10 ওহম এবং আর বাহুতে 2000 ওহমের রোধ প্লাগ উঠালে গ্যালভানোমিটারের শূন্য বিক্ষেপ দেয় তারের উপাদানে আপেক্ষিক রোধ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এটা সলভ করি। তো এখানে যেটা বলছে একটা হুইস্টন ব্রিজ সার্কিটের কথা বলেছে। তো আমরা জানি হুইস্টন ব্রিজ সার্কিটে 4টা রোধ থাকে। তাহলে এই হচ্ছে 4টা রোধ। এখানে পি এর মান আমাদের বলা আছে, পি এর মান হচ্ছে 1000 ওহম। দেন আমাদের বলা আছে কিউ এর মান 10 ওহম, দেন আর এর মান 2000 ওহম এবং এস এর মান, হ্যাঁ, তো এস এর মান বলেনি, এখানে বলছে দুইটা তার সমান্তরালে যুক্ত করছে। ওকে, ফাইন।
দুইটা তার সমান্তরালে যদি যুক্ত করে তাহলে বুঝতে পারছো এই জায়গাতে এস এর মান বের করার আগে এই জায়গাতে দুইটা তার সমান্তরালে যুক্ত করছে। ওকে ফাইন, তাহলে আমি এটাকে এক্স বললাম, এটাকেও এক্স বললাম। তাহলে এস এর মান কত হবে? সমান্তরালে যেহেতু যুক্ত আছে আমরা জানি সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ হচ্ছে গিয়ে 1/x প্লাস 1/x এইটার হোল ইনভার্স। সো এখান থেকে তোমরা বুঝতে পারছো এটাকে লিখতে পারবো 2/x ইনভার্স, মানে সোজা কথা x/2 একবারেই লেখা যায়। সমান সমান রোধ হলে হচ্ছে গিয়া তুল্য রোধ হয় সমান্তরালে অর্ধেকটা, সেটা। এখন এক্সটা আমাদের বের করতে হবে। এখন এক্সটা হচ্ছে গিয়ে তারের রোধ। তো তারের রোধ বের করার সূত্রটা কি হবে? আমরা জানি আপেক্ষিক রোধ ইন্টু তারের দৈর্ঘ্য ডিভাইডেড বাই এ। তাহলে বুঝতে পারছি এইখানে যদি এক্স এর ভ্যালু বসাই এস ইকুয়ালস টু রো এল বাই 2a, ঠিক আছে, দুই দ্বারা যেহেতু ভাগ হয়েছে। ফাইন, তাহলে এস এর ভ্যালু রো এল বাই 2a। এখন এখানে কি বলছে? এইটা গ্যালভানোমিটারের কাটা শূন্য দাগে আছে, মানে সাম্যাবস্থায় আছে। তো হুইস্টন ব্রিজ যদি সাম্যাবস্থায় থাকে আমরা জানি P/Q ইকুয়ালস R বাই S। সো পি এর ভ্যালু বলা আছে অঙ্কে, পি এর ভ্যালু 1000, কিউ এর ভ্যালু 10, আর এর ভ্যালু 2000, আর এস এর ভ্যালু হচ্ছে রো এল বাই টোয়াইস এ। সেখানে কাটাকাটি যাবে, 1000 দ্বারা এই পাশে 2000 কাটলে এখানে থাকবে 2, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি আমরা আর গুণন করি তাহলে লিখতে পারবো 20 ইকুয়ালস টু রো এল বাই টোয়াইস এ। সো আমাদেরকে তো বেরই করতে বলছে আপেক্ষিক রোধ, মানে রোটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো রো ইকুয়ালস টু 20 ইন্টু টোয়াইস এ ডিভাইডেড বাই এল। তো এখানে জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে। এ এবং এল এর ভ্যালু আমাদের অঙ্কে বলা আছে, তোমরা দেখেছো। দৈর্ঘ্য বলছে 1 মিটার আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছে 10 টু দি পাওয়ার -6। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, দ্যাট মিনস 20 ইন্টু 2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10 টু দি পাওয়ার -6। ওকে ফাইন, আর দৈর্ঘ্য 1 মিটার। তাহলে বুঝতেই পারছো এটা গুণ করলে একবারে রো ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 40 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 40 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে এটা কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি এটার আনসারটা হচ্ছে গিয়া বি নাম্বারে আছে, 40 ইন্টু 10 টু দি পাওয়ার -6। খুব সোজা একটা অঙ্ক, তাই না? তাহলে ডেফিনেটলি এটা আমরা পারছি, গেল দুইটা। এরপর দেখো, এরপরে যে কোশ্চেনটা আমার সামনে আছে সেখানে বলছে একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিকভাবে স্থির আছে, কণাটির উপর একটি ধ্রুব বল এফ প্রযুক্ত করছে। সোজা কথা স্থির বস্তুর উপর একটা বল দিছে। এরপর বলেছে নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ ডাব্লিউ বনাম কণাটির বেগ ভি এর সঠিক সম্পর্ক। মানে আমাদের এখানে বের করতে হবে যে ডাব্লিউ এবং বেগ, মানে কাজ এবং বেগের মাঝে সম্পর্কটা কি হবে। তাহলে এটা কিন্তু কোয়াইট সিম্পল। দেখো এটা আমরা কিভাবে করতে পারি। 3 নাম্বারটা খেয়াল করো, খুবই সোজা। সেটা হলো আমরা এটা সবাই জানি, এটা ডেফিনেটলি আমরা সবাই জানি যে কৃতকাজ হচ্ছে গতিশক্তির সমান, তাই না? তাহলে কৃতকাজ গতিশক্তির সমান বা কাজ শক্তি উপাদ্য থেকে এটা আমরা শিখেছি, কাজ শক্তি উপাদ্য থেকে শিখেছি কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আগে তো ছিল স্থির, এখন এর গতিশক্তি ½ mv²। প্রথমে স্থির ছিল, দ্যাট মিনস আগে গতিশক্তি ছিল 0। তাহলে এই বিয়োগফলটাই কৃতকাজের সমান। তার মানে এখান থেকে ডাব্লিউ ইকুয়ালস টু ½ mv²। ওকে, তাহলে আমাদের সম্পর্কটা দরকার ডাব্লিউ এবং ভি এর মাঝে। তো এটা দেখে কি আমরা বুঝতে পারতেছি না এটা একটা প্যারাবোলা হবে? y², এভাবে আমরা দেখেছিলাম না যে y² ইকুয়ালস টু 4ax, মানে x এর পাওয়ার 1 আর y এর পাওয়ার 2। ওকে, এরকম সম্পর্ক থাকলে এটা কি হয়? প্যারাবোলা। তাহলে দেখতেছো এই জায়গাতে আমাদের ভিটা আর ডাব্লিউটা এটা হচ্ছে xy। তাহলে একটার উপরে পাওয়ার 2 আছে আর একটার উপরে পাওয়ার 1 আছে, তার মানে এইটা হবে একটা প্যারাবোলা, তাই না? এটা হবে একটা প্যারাবোলা। এবং কোন দিকে ছড়ানো থাকে? আমরা জানি প্যারাবোলা ছড়ানো থাকে যেটার পাওয়ার 1 ওইটার দিকে ছড়ানো থাকে। তাহলে দেখতেছো এইখানে ডাব্লিউ এর পাওয়ার 1, মানে প্যারাবোলাটা ডাব্লিউ এর দিকে ছড়ায় যাবে। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসে যদি ডাব্লিউ নেই তাহলে বুঝতেই পাচ্ছি, কোয়াইট কমন সেন্স, ওয়াই অ্যাক্সিসে যদি আমরা ডাব্লিউ নেই তাহলে এটা ওয়াই অ্যাক্সিসের দিকে ছড়ায় যাবে। এই পাশের অংশটা কই গেল? এই পাশের অংশটা নাই, কারণ হচ্ছে গিয়া আমাদের বেগের মান দেখতে পাচ্ছি এইদিকে ভি, এদিকে ডাব্লিউ। সো বেগের মান তো মাইনাস না, কজ বেগ তো প্রথমে 0 ছিল, এরপরে বাড়ছে ধাক্কা দেওয়ার পরে, মানে পজিটিভের দিয়ে গেছে। এই জন্য এই পাশের যে অংশটা আছে এই অংশটা বাদ।
ওকে, সো এই যে কোথায় 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 এই যে দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে গিয়া আমাদের বি নাম্বার। ওকে, একটু কার্ভ নিয়ে এভাবে গেছে। তাহলে এই তিনটা কোশ্চেন আমরা বুঝলাম, ভালো কোশ্চেন কিন্তু, তাই না? খুব বেশি টাইম লাগে না, বাট কনসেপ্ট থাকলে, এরকম কনসেপ্ট থাকলে ডেফিনেটলি এগুলো পারবো। এগুলো আমাদের একাডেমিক কোর্সেরই আসলে অঙ্ক। একাডেমিক কোর্সে আমরা এর থেকে বেটার অঙ্ক করছি ইভেনচুয়ালি। এই যে 15টা কোশ্চেন, সেখানে আমরা একাডেমিক কোর্স থেকেই 13-14টা অঙ্ক পারবেই। এটা যখন আমি বলি না যে আমার কোর্স থেকে এতগুলো ছেলে পান এতগুলো অঙ্ক পারবে, তখন আমার নিজের হাসি পায়। পারবে না কেন? ফিজিক্স যদি আসলে বুঝে পড়ে সবই পারা উচিত ভাই। এই স্ট্যান্ডার্ডটা তোমাদেরকে সবার মেনটেন করতে হবে, কনফিডেন্ট হইতে হবে, আর ডিটেলসে জানতে হবে, আর যেভাবে জানতে হয় সেভাবে জানতে হবে। ফাইন, তাহলে চলো আমরা 3টা কোশ্চেন সলভ করছি। এরপরে 4 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো। 4 নাম্বার কোশ্চেনটাতে এখানে বলা আছে একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, দুটি ভিন্ন পথে এ থেকে বিতে নেওয়া হয়। আচ্ছা, এ থেকে বিতে নিছে দুটি ভিন্ন পথে। এই দুটি পথে তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে Q1 Q2 এবং কাজ হচ্ছে W1 W2। এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক? সেখানে পয়েন্টটা দেখো, আমরা 4 নাম্বার অঙ্কটা সলভ করছি। তো আমরা এটা জানি, এটা এ বিন্দু, এইটা বি বিন্দু। তাইলে আমি দুইটা পথে এখানে আসছি, একবার এই পথে আসছি আর একবার এই পথে আসছি। ওকে, তাহলে প্রথম পথে যখন আসছি তখন তাপশক্তি হচ্ছে Q1, কৃতকাজ W1। এখন দ্বিতীয় পথে আসছি তখন তাপশক্তি পরিবর্তন Q2 এবং কৃতকাজ W2। এটা বলে দিছে। এখন আমরা এটা জানি যে যদি শুরু এবং শেষ বিন্দু ফিক্স থাকে, তখন যে পথেই ঘুরে আসুক অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ফিক্স থাকে। মানে ব্যাপারটা এরকম, এই বিন্দুর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে UA, এই বিন্দুর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে UB। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ ইকুয়ালস টু হবে UB মাইনাস UA। তার মানে বুঝতেছো, যে পথেই ঘুরে আসুক আঁকা বাঁকা তারা, বাট শুরুর বিন্দু শেষ বিন্দু যদি ফিক্স থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ফিক্স থাকবে। এই দুইটা বিন্দুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ফিক্স থাকবে। তার মানে এই কেসে দুইটা পথে ঘুরে এ আর বিতেই তো আসছে, এ থেকে বিতেই তো আসছে, তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেম থাকবে। ঠিক আছে, তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে যদি ইউ বলি, তাহলে প্রথম পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন U1 ইকুয়ালস টু দ্বিতীয় পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন U2 ফিক্স থাকবে। ঠিক আছে, যেহেতু দুইটা এ থেকে বিতেই আসছে। এখন আমরা অভ্যন্তরীণ শক্তি ইকুয়ালস টু জানি, গৃহীত তাপ বা তাপ শক্তির পরিবর্তন ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইউকে আমরা লিখতে পারবো কিউ মাইনাস ডাব্লিউ, ইউ ইকুয়ালস টু কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে U1 ইকুয়ালস টু হচ্ছে Q1 মাইনাস W1 আর U2 ইকুয়ালস টু হচ্ছে Q2 মাইনাস W2। তাহলে দেখেই আমরা বুঝে ফেলছি এই কথাটা সত্য হওয়া উচিত, এবং এই কথাটা এখানটাতে আছে। কোথায় আছে? আমার সামনে যে কোশ্চেনটা আছে এটা ডি নাম্বার অপশনে আছে, Q1 মাইনাস W1 ইকুয়ালস টু Q2 মাইনাস W2। সুন্দর কনসেপ্ট। এই টাইপের অঙ্ক আমরা আমাদের কোর্সগুলোতে গতানুগতিক পড়ে থাকি। এর থেকে চমৎকার একটা অঙ্ক আমরা পড়েছিলাম, একটা বাক্স আছে বিভিন্ন পথে ঘুরে ঘুরে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো টার্ম বের করছি যেখানে এই কনসেপ্টের উপরে ভিত্তি করে বের করা হয়। ওকে, ক্লাস থেকে অঙ্ক আসছে, যাই হোক। এরপর 5 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে 5 নাম্বার কোশ্চেনটাতে যেটা আছে সেটা হচ্ছে, আরে এটা তো দেখেই আনসার করা যাবে। এইখানে বলছে যে নিম্নের কোন বিবৃতিটি একটি 2 ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের জন্য সত্য? এক্সঅর, ওকে, এক্সঅর, এটাকে আমরা বলতে পারি এক্সঅর গেট। ওকে, এই নাম শুনেই বোঝা যায় এটাকে বলা হয় অর, বাট এক্সঅর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর মানে এই গেটটা তখনই আউটপুট দিবে যখন ইনপুট দুটো এক্সক্লুসিভ হবে, অনন্য হবে। ইনপুট দুটো একই হলে হবে না। তার মানে ব্যাপারটা এরকম, যদি এরকম হয় ইনপুট দুইটাই শূন্য, ইনপুট দুইটাই শূন্য, ইনপুট দুইটাই শূন্য মানে কি দেখতে একই রকম না, এটা এক্সক্লুসিভ না, দুইটা তো ভিন্ন না, দ্যাটস ওয়াই এটার আউটপুট আসবে মিথ্যা মানে 0। যদি দুইটাই এক এক হয় তাইলেও আউটপুট 0। দেখো দুইটা তো একই রকম, এক্সক্লুসিভ তো না। তাহলে যদি একটা শূন্য একটা এক হয়, দুইটা ভিন্ন, তাহলে এইটার আউটপুট দেবে ইয়েস 1। আবার যদি প্রথমটা 1 পরেরটা 0 হয়, এটার আউটপুটও 1 দিবে। তার মানে বলতেছি নাম থেকেই বোঝা যাচ্ছে এক্সক্লুসিভ অর। ওকে, দুইটা দেখতে ভিন্ন হতে হবে। যেমন দেখতেছো এইখানটাতে এই দুইটা দেখতে ভিন্ন, 0 1 1 0, দ্যাটস ওয়াই এখানে আউটপুট পাবো।
আর যেখানে তারা দেখতে সমান সেখানে কোনো আউটপুট পাবো না। যাই হোক, তো এখানে কি হবে অপশন দেখেই বুঝতেছি, ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট এক হবে, যেটা হচ্ছে সি। ইনপুটগুলো ভিন্ন, নাম শুনেই তো বুঝতেছি, এক্সক্লুসিভ অর। ওকে, তো তোমরা যখন বইটা পড়বা, সিএসসিতে পড়বা, তখন ডিজিটাল লজিক ডিজাইন, ডিএলডি, হ্যাঁ, বা যারা আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো, এই ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন, এটা আছে, ওইখানে তোমরা আরও অনেক এক্সক্লুসিভ জিনিসপত্র শিখবা। তো এই গেটের ব্যাপারটা পার আমাদের ফিজিক্সে সেমিকন্ডাক্টরের লাস্টে এই গেটগুলোর আউটপুট দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা অনেক কাজ করি, মাইক্রো কন্ট্রোলার, মেনি আদার থিংস। সো ওগুলো পরে আলোচনা। যাই হোক, এটা আমরা জানলাম, পারলাম। ওকে, সোজা জিনিস। তো এই গেল 5টা কোশ্চেন। এরপর হচ্ছে গিয়ে আমরা চলে যাব 6 নাম্বার কোশ্চেনে। তাহলে দেখো 6 নাম্বার কোশ্চেনটা কি বলছে। 6 নাম্বার কোশ্চেনে বলছে একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তি 75%। প্রোটনের দ্যুতি নির্ণয় করো, তাই না? মডার্ন ফিজিক্সের সুন্দর একটা অঙ্ক। তো আমরা এখানে বলেছে একটি প্রোটনের গতিশক্তি। তো আমরা জানি যে প্রোটনের গতিশক্তি মডার্ন ফিজিক্স অনুযায়ী m - m0 c², এটা হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তি মোট শক্তি 75%। মোট শক্তি হচ্ছে mc², আমরা জানি। 75% মানে কত বলো তো? 4/3 3/4। ওকে, ফাইন। তো এখান থেকে সলভ করলে আমরা ভি পেয়ে যাচ্ছি। তো আমরা সেই সলভটা করব। ওকে, আচ্ছা, তাহলে দেখো এইখান থেকে যখন আমরা সলভটা করব, প্রথমে এই c² কাটা। তাহলে কাটলে এখানে থাকবে m - m0 ইকুয়ালস 3/4m। তাহলে m0 ইকুয়ালস টু, আমরা বুঝতেছি m - 3/4m। তাহলে এখান থেকে আসবে m/4, নিশ্চয়ই বুঝতেছি। m থেকে 3/4m বাদ দিলে আসবে m/4। আচ্ছা, তাহলে m/4 যদি আসে, এই m কে এই পাশে ভাগ করে নিয়ে আসি, তাহলে m0/m ইকুয়ালস টু আসবে 1/4। এই লাইনটা এভাবে রেখে দিলাম। এখন এটা তো আমাদের সবার জানা আছে, তাই না? ভরবৃদ্ধির ইকুয়েশন থেকে আমরা জেনেছি আপেক্ষিকতা সূত্র থেকে, m ইকুয়ালস টু m0 ডিভাইডেড বাই √1 - v²/c²। তাহলে এখান থেকে এটা লেখা যাবে m0/m ইকুয়ালস টু আসবে √1 - v²/c²। ঠিক আছে, ফাইন। তাহলে দেখো এই m0/m এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিতে পারবো। তো এটা যদি এখানে বসিয়ে ফেলি, তাহলে আসবে √1 - v²/c² ইকুয়ালস টু 1/4। তো এবার থেকে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ভিটাকে পাচ্ছি। তাহলে এবার দেখো বোথ সাইড বর্গ করে দিচ্ছি। তাহলে 1 - v²/c² ইকুয়ালস টু আসবে 1/16। 1/16। তাহলে এখান থেকে দেন এগেইন আমরা লিখতে পারবো v²/c² ইকুয়ালস টু 1 - 1/16। 1 - 1/16 মানে 15/16। তাহলে এখান থেকে হয়ে গেছে, তাহলে v² ইকুয়ালস টু 15/16 c²। তাহলে আমরা দ্রুতি v ইকুয়ালস টু পাবো √15 ডিভাইডেড বাই 4c। √15 ডিভাইডেড বাই 4c। সুন্দর একটা আনসার। এবং দেখতে পাচ্ছি এটার আনসারটা আমাদের এখানে আছে কোথায় কোথায়, এই যে 1 নম্বরে গেল। 6 নাম্বার। এবার চলো আমরা চলে যাই 7 নম্বর কোশ্চেনে। খুবই সোজা এমসিকিউ আসছে, সোজাই বলা যায়, তবে স্ট্যান্ডার্ড এই আর কি। ফাইন। এরপর যেটা আসছে, একটি অপবর্তন ঝালর ব্যবহার করে একটি পর্দায় আলোর ডোরা পাওয়া যায়। সমস্ত যন্ত্রপাতি 1.33 প্রতিশতাংশের একটি তরলে নিমজ্জিত করছে, মানে 1.33 মানে পানিতে নিমজ্জিত করছে। তো পর্দায় গঠিত আলোর ডোরা কি হবে? কাছাকাছি আসবে। এটা একটা কমন সেন্স ভাই, এখানে সূত্র লাগানোর কিছুই নেই। আমরা এটা জানি, যখন ঘন মাধ্যমে আলো পড়ে তখন কি অবিলম্বের দিকে সরে আসে না? খুবই সিম্পল। ঘন মাধ্যমে আলো পড়লে আমরা দেখছি প্রতিসরণে অবিলম্বের দিকে সরে আসে, তাই না? তো অবিলম্বের দিকে সরে আসে মানে কি? কাছাকাছি চলে আসে। দিকে সরে আসে মানে ন্যারো ডাউন হয়। তো বুঝতেই পারতেছো যে আমরা নর্মালি বাতাসে করতাম, বাট এখানে পানি রেখে দিছি, মানে গণমাধ্যম রাখছি, তার মানে ওই জিনিসটা ন্যারো হবে, অবিলম্বের দিকে সরে আসবে বা সেন্টারাইজড হবে। ওকে, ফাইন। তার মানে বুঝতেই পাচ্ছি এটা আনসার হবে কাছাকাছি আসে। কাছাকাছি আসে, হ্যাঁ, কাছাকাছি আসে। এমনি সূত্র থেকে করা যায়, কমন সেন্স থেকেও বোঝা যায় যে সেই ক্ষেত্রে ডোরাগুলো কাছাকাছি চলে আসবে। সিম্পল। ওকে, কাছাকাছি আসবে। তাহলে এটার আনসার কাছাকাছি আসবে। দেখো তোমরা যখন সলভ করো না, অনেকেই সলভ করানোর সময় এরকম সলভ টলভ করা অনেক সূত্র টুত্র দিয়ে জিনিসপত্র প্রুফ করে দেখাচ্ছে। ভাই পরীক্ষার হলের ব্যাপারটা তো তুমি ফিল করছো, তাই না? এত কাহিনী করে সলভ করার টাইমটা কি তোমার ছিল? আদেও ছিল না। তো কিছু কিছু জিনিস আছে ফিজিক্সে ইনটিউশন থেকে
আন্দাজ থেকে, আন্দাজ বলবো না, ইনটিউশন, ফিল থেকেই বোঝা যায়, আরে দূর দাগাও। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন এই কোশ্চেনটা দেখতেছিলাম যে এখানে একটা ঘনমাধ্যম দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, জিনিসপত্র অবিলম্বের দিকে সরে আসে আলোক রশ্মিগুলো, তার মানে এটা ন্যারো ডাউন হবে, সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ফাইন। তো এটা তো পরীক্ষার হলে আমি থাকলে এটা দেখেই দেখাই দিতাম, কোনো সিকুয়েশন লাগতো কি, লাগতো না, এগুলো কিন্তু দরকার পরীক্ষার স্ট্র্যাটেজি এটা। তো যাই হোক, এরপর চলো আমরা 8 নাম্বার কোশ্চেনটা সলভ করি। 8 নাম্বার কোশ্চেনে বলছে এই একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়েছে, মানে চাপ দ্বিগুণ করছে, বাড়াইছে, যেখানে গ্যাস কর্তৃক তাপ ত্যাগকৃত তাপ এবং এর উপরে কৃত কাজ সমান, এইটাই কিন্তু একটা মেসেজ। হ্যাঁ, ত্যাগকৃত তাপ মানে ডিকিউ, মানে তাপশক্তি পরিবর্তন, সোজা কথা, এবং কৃত কাজের সমান, এটা কখন হয়, এটা আমরা সবাই জানি, এটা তখন হয় যখন সমষ্ণ প্রক্রিয়া হয়। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ায় গৃহীত তাপ বা তাপশক্তির পরিবর্তন এবং কৃত কাজ সমান হয়। তো এখানে এটা সমান বলছে, মানে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, ইনডিরেক্টলি বলে দিচ্ছে, ইমপ্লিসিটলি এই জিনিসটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। ওকে, ফাইন। তার মানে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া হইলে এটা আমরা সবাই জানি, সমষ্ণ প্রক্রিয়ায় হচ্ছে গিয়ে সমষ্ণ প্রক্রিয়ায় P1 V1 ইকুয়ালস P2 V2। ওকে, এখন আমাদের এখানে কোশ্চেনটাই ছিল আয়তনের পরিবর্তন কি হবে, চাপ কি করছে দ্বিগুণ, এখান থেকে এই কথা লেখা যাবে। এইটা যদি হয় তো এখান থেকে তো কমন সেন্স, এই কথার মানেই তো আসলে চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, এবং এটা আমরা ডিরেক্টলিও বলতে পারতাম সমস্ত প্রক্রিয়া চাপ আয়তন ব্যস্তানুপাতিক, ওখান থেকে যেটা আসছে। তাহলে চাপরে যদি দ্বিগুণ করি, ব্যস্তানুপাতিক হলে আয়তন কি হবে, অর্ধেক হবে, চাপকে দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো বুঝতেই পারছি এইটা হবে অর্ধেক হবে, সোজা দেখেই অ্যান্সার করা যাবে। তো গেল এটা। এরপর 9 নাম্বারে কি বলছে, একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পর তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে, মানে উইঠা আবার নেমে আগের বিন্দুতে আসছে। ওকে, ফাইন। প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে, বুলেটের চূড়ান্ত গতি কত, সেটা হচ্ছে উদ্যানকাল নির্ণয়ের সূত্র। আমরা জানি যে একটা বস্তুকে এখান থেকে ছুড়ে দিলাম, এটা উঠে আবার এখানেই ফিরে আসছে, তাহলে এটা কি উদ্যয়নকাল বলে, এটাকে বলা হয় উদ্যয়নকাল। সো উদ্যয়নকাল টি ইকুয়ালস টু আমরা জানি 2u0/g। তো বলতে 10 সেকেন্ডে ফিরে আসে, তার মানে উদ্যয়নকালটা ছিল 10 সেকেন্ড, 2u0/g। তো আমাদের কোশ্চেনে কিন্তু বের করতে বলছে বুলেটের চূড়ান্ত গতি কত হবে, এবং এটা আমরা জানি যেই বেগে আমরা ছুরি, এটাও আমরা জানি যেই বেগে আমরা এখানে ছুরি, যদি ইউ0 হয়, এটা যখন ভূমিতে এসে আঘাত করে তখন ওই বেগেই আঘাত করে। তো এটাই তো চূড়ান্ত বেগ, ছোড়ার বেগটাই এখানে ইউ0, সেই বেগেই, ওই বেগে উঠে ওই বেগেই ওই ফ্লোরে আসলে বা ওই সেম লেভেলে আসলে ওই বেগেই আঘাত করে, তাহলে মানে এটাই সেই চূড়ান্ত বেগ। তাহলে এখান থেকে চূড়ান্ত বেগ u0 ইকুয়ালস টু 10g/2, জি এর ভ্যালু এখানে 9.8/2, তাহলে এটা কাটলে 5 দিয়ে 9.8কে গুণ করলে খুবই সিম্পল, আমরা জানি যেটা আসবে 49, তাহলে 49 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটার আনসার 49 মিটার পার সেকেন্ড, এবং আমরা দেখতে পাচ্ছি কোথায় 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 কোথায়, এই যে সি। তাহলে আমরা 9 নম্বরটাও সলভ করে ফেলছি, এত সোজা অঙ্ক আসছে। আচ্ছা, ফাইন। তাহলে চলো এরপরে আমরা চলে যাই হচ্ছে 10 নম্বরটাতে। তো 10 নম্বরটাতে কি বলছে দেখো, ভালো একটা কোশ্চেন, জাস্ট সহগ সমীকৃতকরণ, তাই না, আমাদের ইকুইটিং অফ দ্য কোএফিসিয়েন্টস, সেই কনসেপ্টের একটা ছোট ভেক্টরের ম্যাথ। তো 10 নম্বরটাতে আমাদের যেটা বলছে, 10 নম্বরটাতে যেটা বলছে সেটা হচ্ছে 3টি ভেক্টর এ বি সি দেওয়া আছে, এবং তাদের একটা রিলেশন বলে দিছে, তার সঙ্গে কতগুলো ধ্রুবক গুণ করার পরে সেটা শূন্য হয়, এবং সেটা বলে দিছে এরকম যে এ ইন্টু এ ভেক্টর প্লাস বি ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0। এইখানে আর 3টা ভেক্টর দেওয়া আছে। তাহলে আর 3টা ভেক্টর কি, এ এর ভ্যালু আমাদের বলা আছে হচ্ছে 6i ক্যাপ মাইনাস 8j প্লাস বি, এবং বি ভেক্টর বলা আছে হচ্ছে মাইনাস 8i ক্যাপ প্লাস 3j। দেন সি ভেক্টরটা আমাদের ডিরেক্টলি বলা আছে 26i ক্যাপ প্লাস 19j ইকুয়ালস 0। এখন আমাদের এ বি এর মান বের করতে হবে। তো কাজটা কি, এই সমীকরণে এ আর বি গুণ করে দিয়ে সব আইগুলো একত্রে নিব, সব জে গুলো একত্রে নিব, সব কে গুলো একত্রে নিব, যদি এখানে কে নাই, তারপরে হচ্ছে গিয়া দুই পাশে সহগ সমীকৃত করব। তাহলে আমি আগে আইগুলো একত্রে নেই। হ্যাঁ,
তাহলে দেখো আই ইন্টু এখান থেকে আসবে 6a, দেখতেছো গুণ করতেছি, এখান থেকে আসবে -8b, আর এখানে আছে +26, এটা গেল আই। এরপর দেখো এবার আমরা জেটাকে নিব +j, তাহলে জে এর শক এখান থেকে আছে দেখতেছো -8a, এখান থেকে আছে +3b, আর এখান থেকে আছে 19 ইকুয়ালস 0। শূন্যকে এভাবে লেখা যায় না, দেখো তো, আই ক্যাপ ইন্টু 0 প্লাস জে ক্যাপ ইন্টু 0। এখন যেহেতু দুটো ইকুয়েশন, তার মানে এই পাশের যে সহগ এতটুকু আইয়ের, এই পাশে আয়ের সহগের সমান হবে। ঠিক তেমন করে এই পাশে যে যতটুকু সহগ সেটা এই পাশের যে সহগের সমান হবে, তাই না? তাহলে এখান থেকে তো আমরা এটা লিখতে পারবো যে 6a -8b প্লাস 26, এটা ইকুয়ালস টু 0, আবার এটা ইকুয়ালস টু 0। তাহলে -8a প্লাস 3b প্লাস 19 ইকুয়ালস টু 0। দুইটা ইকুয়েশন পেয়ে গেছে, আননোন দুইটা এ বি। তাহলে এই দুটোকে সলভ করলে আমাদের আননোন দুইটার ভ্যালু চলে আসবে, এবং এই দুটোকে সলভ করলে এ এর ভ্যালু আসবে 5, বি এর ভ্যালু আসবে 7। খুবই সিম্পল, সলভ তো আমরা করতেই পারছি। ওকে ফাইন, তাহলে এটার আনসার আমরা দেখতে পাচ্ছি, দাগাই ফেললাম, তাই না, এখানে বি অপশনটা। এরপরে চলো আমরা চলে যাই, এটা সুন্দর কোশ্চেন ছিল 11 নাম্বার প্রবলেমটাতে। 11 নম্বর প্রবলেমে কি বলছে? 11 নম্বর প্রবলেমে বলছে একটি বর্গক্ষেত্রের দুটি বিপরীত শীর্ষে, সুন্দর অঙ্ক, বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়, অপর দুটি শীর্ষে কিউ চার্জ স্থাপন, ছোট কিউ চার্জ স্থাপন করা হয়। কিউ চার্জের যে কোনো একটির উপরে যদি লব্ধি বৈদ্যুতিক বল 0 হয়, তাহলে কিউ বাই কিউ নির্ণয় করো। এই কোশ্চেনটার আনসারটা নাই এখানে, বেসিক্যালি এটা একটু ভুল আছে, মানে আনসার দিতে যায় ভুল করছে। তাহলে চলো আমরা আগে অঙ্ক সলভ করে দেখি যে অঙ্কটা কি। ওকে ফাইন, সো একটা বর্গক্ষেত্র আছে, সো ধরে নিচ্ছি আমরা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য লেটস সে এ, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ। এখন চার্জ আছে, এভাবে বলে দিছে যে এইখানে লেটস সে কিউ চার্জ আছে, কিউ চার্জ আছে বড় কিউ, এবং দুইটা বিপরীত শীর্ষে বড় কিউ আছে, অপর দুইটা বিপরীত শীর্ষে ছোট কিউ আছে, এরকম। এখন তো যে কোনো একটা কিউ এর উপরে লব্ধি বল 0, তাহলে এখানে লব্ধি বলটা কিরকম হবে? দেখলে তো বুঝাই যাচ্ছে যে এই কিউ এটাকে একটা এদিকে বল দিবে, এবং এই কিউ এটাকে একটা এদিকে বল দিবে, এবং এই দুইটা বলের মান সমান হবে। এইটা যদি F1 হয়, এইটাও F1 ই হবে, দুইটা সমান হবে। কেন সমান হবে? দেখো এই দুই প্রান্তে চার্জও সমান, দূরত্বও সমান, এখানেও দুই প্রান্তে চার্জ সমান, দূরত্ব সমান, তো বল তো সমানই হবে, ঠিক আছে। আর এই কিউটা দেখতে পাচ্ছ এই বরাবর বল দিবে, তাই না? ফাইন, তো এটাকে আমরা বললাম F2। তাহলে এই তিনটা লব্ধি বলটা হবে এখানে 0। তাহলে তিনটা লব্ধি বল কত? লব্ধি বল আমরা বুঝতেছি দুইটা বলের মান সমান, F1 প্লাস F2, F2 এর ভ্যালু F1 এর সমান, প্লাস F3। এই তিনটা লব্ধি বলের মান বলছে 0 এটার উপরে। হয়ে গেল এখান থেকে। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে এটা লিখতে পারবো F1 প্লাস F1, এই দুইটার যোগফল ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়া -F3। ওকে, এখন এই দুইটা ভেক্টর যোগফল তো বেরই করা যায়, দেখতেই পাচ্ছ এই দুইটা বল সমান, এই দুইটা বল যদি সমান হয় এবং মাঝের কোণ আবার 90, এদের লব্ধি বেরই করা যাবে। মাঝের কোণ 90 হলে কি হবে? এই দুইটার বর্গের যোগফলের বর্গমূল, সেটাকে একবারে আমরা বলতে পারি √2F1 ইকুয়ালস টু হচ্ছে -F3। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি, এটা খুবই সিম্পল একটা ব্যাপার, √2F1। ওকে, তো আমরা মান বের করছি। ওকে, তো আমরা এইখানটাতে এইটার মানটা নিচ্ছি। ফাইন, সো বুঝতেই পারতেছো মান যখন বের করছি এই F1 F2 যেহেতু 90 ডিগ্রি, তাহলে দুটার বর্গের যোগফলের বর্গমূল, তাহলে সেটা √2F1 আসবে। এখন F1 এর ভ্যালু কত হবে? তো F1 এর ভ্যালু কোয়াইট সিম্পল, F1 এর ভ্যালু হচ্ছে গিয়ে কুলম্বের ধ্রুবক C, একটা চার্জ বড় কিউ আর একটা চার্জ ছোট কিউ। দেখো F1 মানে এই দুইটা চার্জের মাঝে হচ্ছে বল, আর মাঝের দূরত্ব হচ্ছে গিয়ে a, বাহুর দৈর্ঘ্য a স্কয়ার। F3 এর মান কত? দেখো F3 হচ্ছে এইটা এবং এটার মাঝে বল, ওকে, স্থিতৈত বল। ফাইন, এবং এটার দূরত্বটা কত হবে আমরা জানি, বর্গক্ষেত্রে বাহু হচ্ছে √2a। ফাইন, তাহলে সি কুলম্বের ধ্রুবক, একটা চার্জ বড় কিউ আর একটা চার্জ বড় কিউ, দেখতেছো দুই প্রান্তেই বড় কিউ আছে, এবং এদের মাঝে দূরত্ব √2a, এটাকে বর্গ করলে 2a স্কয়ার। তো এবার কতগুলো টার্ম কেটে যাবে, কি কি কাটবে? এখানে সি কিউ, এখানে সি কিউ কাটা, এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার কাটা। তাহলে দেখো এই জায়গা থেকে এখানে থাকবে √2 কিউ, ছোট কিউ ইকুয়ালস, এই পাশে থাকবে মাইনাস বড় কিউ বাই 2। তাহলে আমাদের দরকার বড় কিউ বাই ছোট কিউ, তাহলে এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারবো না? দেখো যে
বড় কিউ বাই ছোট কিউ ইকুয়ালস এটা এখানে ভাগাকারে চলে গেছে, আর মাইনাস টু পাশে গুণ করে আসলে -2√2, তাহলে এটার আনসার হবে -2√2। এটার আনসার -2√2। এখন খেয়াল করে দেখো এই আনসারটা এখানে নাই, আনসারটা এখানে নাই, এটা কাছাকাছি আনসার আছে -2/√2, বাট এখানে বেসিক্যালি হবে -2 × √2। আমি বুঝতে পারছি এই ভুলটা কেমনে হয়েছে, এই ভুলটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। অ্যাকচুয়ালি আনসার এটাই ছিল, এখানে যে √2 দেখো মানুষের কমন সেন্স রিড করা যায়, যাই হোক এখানে যে √2 এইটা লিখতে যায় যে টাইপ করছে সেইভাবে লিখে ফেলছে 2/√2 এরকম লিখে ফেলছে, এইভাবেই ভুলটা হয়েছে। আদারওয়াইজ কোশ্চেনটা খুবই সুন্দর, যে এত সুন্দর একটা কোশ্চেন সেট করছে সে ডেফিনেটলি এটা আনসারটাও ঠিকই দিছিল, শিওর। এখন যেটাই হোক না কেন আমাদের কোশ্চেনে আসলে এখানে কোনো আনসার নাই, মিলে নাই, তো তোমাদের কনফিউশন আসবে, আচ্ছা তাহলে ভাই আমি এখন কি করব, কি করে আসলে কি হবে? সো এতটুকুই বলা যায় যে এইটা মেজরিটিকে ডেফিনেটলি হচ্ছে নাম্বারটা গিভঅ্যাওয়ে করে দিবে, এইটাই হচ্ছে কমন ডিসিশন হয়। তারপর অনেকে বলতে পারো ভাই দাগাইলে কি দিবে নাকি না দাগাইলে দিবে? সো না দাগাইলে অনেকে আছে কোশ্চেন পারোই না, দাগাও নাই, সেটা তো একটা আলাদা কথা। বাট অনেকে আছে যে এইটা প্রেডিক্ট করছে যে আচ্ছা এটা কাছাকাছি আছে, এটা আছে ভাগ আকারে দিয়ে দিই, তো এই সেন্সটা খুব একটা আসলে ভালো না। তুমি আনসার পাইছো, এটা তোমার উপর কনফিডেন্ট থাকা উচিত যে এটা তো সেটা না, তো এটা দাগাবো কেন? তারপর যদি দাগাও সেটা তো কিছু যায় আসে না, অ্যাকচুয়ালি মেজরিটি ক্ষেত্রে এটা কমন নাম্বার দিয়ে দেয়। তারপরও স্যাররা কী করবেন সেটা তাদের একান্তই নিজস্ব ডিসিশন, তো এতটুকুই বলা যায়। ওকে ফাইন। আচ্ছা, তো এটার আনসার নাই, ভুল আছে, ভুল থাকলে ইউজুয়ালি ওটা গিভঅ্যাওয়ে করে, ওটা বাদ দিয়ে বাকি রেজাল্ট কাউন্ট করে, যাই হোক ফাইন। এরপর আসো 12 নম্বর কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন। তো চলো আমরা 12 নম্বর কোশ্চেনটা এখানে সলভ করি। 12 নম্বর কোশ্চেনটাতে এক্স ওয়াই জেড এর হচ্ছে টি এর সাপেক্ষে একটা অন্যয় বা রিলেশন দিয়ে দিছে। ওকে, বর্ণিত একটি বক্রপথে ভ্রমণ করে একটা কণার ওই এক্স ওয়াই জেডটা টি এর সাপেক্ষক হিসাবে দিয়ে দিছে। তো বলছে টি = 0 সেকেন্ডে কণাটির বেগ কত? তো দেখো এই কোশ্চেনটা ভালো ছিল, হ্যাঁ। সো আমরা তো এটা সবাই জানি যে অবস্থান ভেক্টর আর ইকুয়ালস টু হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এই জায়গাতে যে কাজটা করছে সেটা হচ্ছে এক্স ওয়াই এবং জেড এই তিনটার ভ্যালু বলে দিছে। ওকে, তাহলে এই তিনটার ভ্যালু আমরা বসাই দিতে পারবো। এক্স এর ভ্যালু বলছে হচ্ছে e⁻²t, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আর ইকুয়ালস টু e⁻² i ক্যাপ প্লাস ওয়াই ইকুয়ালস টু বলছে 2 cos 3t, y equals to 2 cos 3t j cap, দেন z equals to বলছে 2 sin 2t, 2 sin 2t k cap। ওকে ফাইন, e⁻²t 2 cos 3t এবং হচ্ছে 2 sin 2t। ফাইন, আমরা কিন্তু আরটা পেয়ে গেছি অবস্থান ভেক্টর। এখন বলছে t = 0, তো 0 সেকেন্ডে বেগ কত? তো আমরা বেগের ইকুয়েশন তো জানি, বেগ কি হয় বলো তো? বেগ হচ্ছে অবস্থান ভেক্টর পরিবর্তনের হার। ওকে, তাহলে এটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে দেখো e⁻²t এটা ডিফারেন্সিয়েট করলে -2 e⁻²t i ক্যাপ, দেন পরেরটা এটা দেখতে পাচ্ছ 2 cos 3t। ওকে, তো 2 তো বেরোয় আসবে, 2 বেরোয় আসলো। আর কসকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, আমরা জানি কসকে ডিফারেন্সিয়েট করলে আসবে -sin 3t। সো এখানে sin 3t এবং 3tকে করলে আরেকটা 3 বেরোয় আসবে, এবং সামনে একটা মাইনাস হবে, তাই না? এখানে -3 × 2, নিশ্চয়ই সবাই বুঝতে পারছি। এই যে 2 বেরোইছে, cos 3tকে করলে -sin 3t, সো এই মাইনাসটা সামনে আসছে, আর 3tকে করলে একটা টি আসবে। ফাইন, গেল এটা। সঙ্গে হচ্ছে গিয়া জে ক্যাপ। এরপর 2 sin 2t, তাহলে 2tকে করলে 2 বেরোবে, আর sin 2tকে করলে আসবে cos 2t ইন্টু জে ক্যাপ। তাহলে আমরা বেগটা পেয়ে গেলাম, বেগটা আসছে -2 e⁻²t i ক্যাপ -6 sin 3t j ক্যাপ প্লাস 4 cos 2t কে ক্যাপ। এবার টি এর ভ্যালু 0 বসাবো, আমাদের বলছে টি এর ভ্যালু 0 বসাই দিতে হবে, তাই না? কারণ 0তম সেকেন্ডে আমাদের চাইছে বেগটা কত। তাহলে টি এর ভ্যালু যদি 0 বসাই, অ্যাবসলিউটলি আনসারটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে টি এর ভ্যালু 0 বসাইলে সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাই না? দ্যাট মিনস -2 i ক্যাপ sin 0 = 0, তাহলে এটা 0 হয়ে যাবে, গেল এটা। আর এখানে
cos 0 ইকুয়ালস টু 1, তার মানে +4k ক্যাপ। তাহলে ডেফিনেটলি এখান থেকে আমরা আনসার পেয়ে গেছি। এখান থেকে -2i ক্যাপ প্লাস 4k ক্যাপ, -2i ক্যাপ প্লাস 4k ক্যাপ প্লাস এই যে -2i ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, পারছি, এটা গেল। ফাইন, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের 13 নাম্বার এমসিকিউ এ। একদম সোজা। এখানে যেটা বলছে, এইখানে বলছে যে N2 থেকে N1 ধাপের স্থানান্তর, N2 থেকে N1 ধাপে স্থানান্তরের জন্য নিচের কোনটির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন হবে। সো আমরা এখানে ট্রানজিশন যখন হয় নবম চ্যাপ্টারে পরমাণুর গঠনে, ওকে, সেখানে আমরা দেখেছিলাম যে তরঙ্গ সংখ্যা বা মিউ, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/λ, এটা ইকুয়ালস টু রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু জেড স্কোয়ার 1 যেটা লোয়ার সেলে আসে সেটার স্কোয়ার মাইনাস 1 যে হায়ার সেল থেকে আসছে সেটার স্কোয়ার। তাহলে এটা দেখেই কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি। এই যে দেখো এখানে জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে, তাই না? সো 4টা অপশনের মধ্যে যার পারমাণবিক সংখ্যা সব থেকে বেশি, যার পারমাণবিক সংখ্যা সব থেকে বেশি, নিশ্চয়ই বুঝতে পারছো এটা যদি বেশি হয় তাহলে এই ল্যামডার ভ্যালু কি হয়, কম হয়। আর আমাদের এখানে বলছেই ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যে, এই সম্পর্কটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ল্যামডার ভ্যালু যত কম হবে এই তার, যেহেতু এই দুইটা ফিক্সড, তাই না, 2 থেকে 1-এ আসছে, তো এটা তো ফিক্সড, আর এটা তো রিডবার্গ কনস্ট্যান্ট, এটা তো ধ্রুবকই। তার মানে বুঝতেছি ল্যামডার সঙ্গে আমাদের যে সম্পর্ক হচ্ছে গিয়া ব্যস্তানুপাতিক, ল্যামডার সঙ্গে যে সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, এরকম সম্পর্ক। যাই হোক, এখান থেকে দেখেই বুঝতে পারতেছ যে যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার যে বেশি হতে হবে। এই 4টা অপশনের মধ্যে লিথিয়াম দেখতেছে এইটারই এখানে সব থেকে জের ভ্যালু বেশি, লিথিয়ামের জের ভ্যালু হচ্ছে 3। ওকে ফাইন, এটাই সব থেকে বেশি। হিলিয়ামের 2, হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন একটা আইসোটোপ আছে, তো দুইটারই হচ্ছে 1-1 করে, হিলিয়ামের 1 আর লিথিয়ামের 3। দ্যাটস ওয়াই এটার আনসার হবে লিথিয়ামের যে সব থেকে বেশি, তার মানে তার ল্যামডা সব থেকে কম, যেহেতু ক্ষুদ্রতম চাইছে তাহলে লিথিয়াম। সব সুন্দর কোশ্চেন, দুবদাপ বসাবা। আচ্ছা, সো এরপর চলে আসছি আমরা 14 নাম্বার এমসিকিউটাতে। তো 14 নাম্বার এমসিকিউ কি বলছে, পৃথিবী পৃষ্ঠ থেকে, আরে এটাতে একবারে বসাইলেই হয়, জাস্ট মহাকর্ষ বলের বিপরীতে কৃতকাজের একটা অঙ্ক। ওকে, সো বলছে পৃথিবীর পৃষ্ঠ হতে এম ভরের একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষিপ্ত হলো, বস্তুটি যদি সর্বোচ্চ RM উচ্চতায় উঠে তবে এর আদিবেগ v1 কত। সো আমরা মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজের সূত্রটা জানি। এইটা যদি পৃথিবী হয়, তো আমাদের জানা আছে যে কোনো একটা বস্তুকে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে একটা উচ্চতায় উঠানো হয় তাহলে এখানে একটা কাজ হয়। সো কৃতকাজ ইকুয়ালস টু কত বলতো, কৃতকাজ ইকুয়ালস টু আমরা সূত্রটা জানি Gmm পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর, 1/a যে বিন্দু থেকে উঠাইছে মাইনাস 1/b যে বিন্দুতে উঠছে। এই a এর পরিচয় হচ্ছে যে বিন্দু থেকে আমি উঠাইছি, আর b এর পরিচয় যে বিন্দুতে পর্যন্ত উঠাইছি, এবং a b দুইটাই পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে। সেখান থেকে অঙ্ক হবে। দেখো প্রথমে যে অবস্থানে ছিল সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান, মানে r দূরত্ব থেকে আমরা উঠানো শুরু করছি, আর লাস্টে সে এখানে উঠাইছে এবং এই দূরত্বকে বলছে RM। তাহলে পরবর্তীতে b কত হয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ প্লাস RM, মোট কেন্দ্র থেকে দূরত্ব এতটুকু। তাহলে এই বি এর মান আমরা এখানে বসাই দিব। এবং এটাও তো আমরা জানি এই কাজটা সে কেমনে করছে, এখান থেকে একটা বেগে ছুটছে, সেই বেগ দিয়ে করছে। তার মানে কৃতকাজ গতিশক্তির সমান। তাহলে কত বেগে ছুটছে, ভি বেগে যদি ছুড়ে তাহলে কৃতকাজ হবে 1/2 m/v²। যতটুকু বেগ দিছি, যতটুকু গতিশক্তি দিছি ওইটা দিয়েই তো কাজটা করছে, তার মানে এই গতিশক্তিটাই কৃতকাজের সমান। ফাইন, ইকুয়ালস টু Gmm ছোড়ার সময় ছিল পৃথিবীর ব্যাসার্ধে মাইনাস এখন গেছে পৃথিবীর ব্যাসার্ধ প্লাস RM। তো এখান থেকে ছোট এম কাটা, আমাদেরকে বলছে ভি বের করতে। তাহলে ভি ইকুয়ালস টু √/Gm 1/r মাইনাস 1/r প্লাস RM। ওকে, সো এটা সো কই আছে ও বাই দ্য ওয়ে এখানে একটা 2 আছে, তাই না, এখানে একটা 2 আছে, এই 2টা তো এখানে গেছে, রাইট। তাহলে এটা কোথায় তুমি লুকিয়ে আছো, এই যে পেয়ে গেছি আমি এটাকে। ফাইন, কই আছো এই যে এই ME দ্বারা বুঝাইছে ম্যাস অফ আর্থ। ওকে ফাইন, তাহলে এটার আনসারও আমরা পেরে গেলাম। একদম লাস্ট এমসিকিউতে আমরা চলে আসছি। এবার যদি ডিউতে পরীক্ষা আমি দিতাম না, অন্যটাই পারতাম, মজা করলাম। যাই হোক, সো ওকে, সো এবার দেখো
এটা যেটা বলছে এই কনসেপ্টের অঙ্ক একবার বইটাও আসছিল, একটা রিটেন আকারে আসছিল, সেটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্কের অঙ্ক আসছে, যেটা আমার ডিরেক্টলি একাডেমিক কোর্সের থেকে অঙ্ক আসছে, ডিরেক্টলি একাডেমিক কোর্স থেকে আসছে, তো এটা তো আসবেই। ফাইন। তো এখানে কি বলছে, এখানে বলছে 1.1 মিটার দৈর্ঘ্য এবং 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি আনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। তাহলে একটা রড আছে, হ্যাঁ, তাহলে এই হচ্ছে সেই রড, এই এক প্রান্ত হচ্ছে গিয়ে দেয়ালের সঙ্গে এখানে আটকানো, অন্য প্রান্তে ভর ঝুলাইছে। সো বলছে রডটির অপর প্রান্তে 31.4 কেজি ভরের ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি, এখানে একটা ভর ঝুলাইছে, হ্যাঁ, এখানে একটা ভর ঝুলাইছে, তাহলে এটার কৌণিক বিকৃতি হয়েছে 1 রেডিয়ান। তো বুঝতেই পারতেছো, এরকম করে যখন আমরা ঝুলাবো তখন এই রডটা কিছুটা বাঁকায় যাবে। অ্যাকচুয়ালি যেটা হবে, এখানে ভর পড়ার পরে রডটা এভাবে করে হচ্ছে কিছুটা বেঁকে পড়বে, হ্যাঁ, এভাবে বেঁকে যায়। তো এখানে কৌণিক যে বিকৃতি ঘটছে সেইটা বলে দিছে, সেটা হচ্ছে কত বললো, কোথায় বললো, 0.01 রেডিয়ান। ওকে, রেডিয়ান এই ডিরেক্টলি দিয়ে দিচ্ছে। সো আমরা এটা সবাই জানি যে দৃঢ়তা গুণাঙ্ক ইটা ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি, তাই না? পীড়ন হচ্ছে এফ বাই এ, আর বিকৃতিটা হচ্ছে গিয়ে আমাদের থিটা, কৌণিক বিকৃতি হচ্ছে গিয়ে থিটা। ফাইন। সো এখন আমাদের এফ ইকুয়ালস টু কত হবে, এমজি, আমরা এভাবে লিখি, এফ ইকুয়ালস টু এমজি ডিভাইডেড বাই এ থিটা। ওকে, এখন এম এর ভ্যালু তো বলে দিছে, ভর কত বলছে, ভর বলছে 31.4 কেজি, 31.4, আর জি এর ভ্যালু, ও লাকিলি জি এর ভ্যালু 10 বলে দিছে, দেখো জি এর ভ্যালু লাকিলি 10 বলে দিছে, ভেরি গুড বয়। ফাইন। এরপর হচ্ছে গিয়া এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা বলে দিছে, ব্যাস বলে দিছে হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে ব্যাসার্ধ হবে হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার। তাহলে আমরা জানি পাই আর স্কোয়ার, পায়ের ভ্যালু 3.14 আর স্কোয়ার, আর তো হচ্ছে 1 সেন্টিমিটার, যেহেতু 2 সেন্টিমিটার হচ্ছে ব্যাস বলছে, ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার মানে কত, 1 সেন্টিমিটার মানে আমরা জানি 1 cm ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -2 মিটার। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে 10 টু দি পাওয়ার -4 আসে, গেল। আর থিটার ভ্যালু আমাদের অঙ্কে বলছে, যেটা হচ্ছে দেখতেছো 0.01, হ্যাঁ, 0.01, তাহলে এখান থেকে আমাদের এটা বের হয়ে যাবে। তো কাটাকাটি করা যাবে, যেমন দেখো এইখানে আমি একটু কাটাকাটি করার মতো করে করি। দেখো এই যে হচ্ছে গিয়ে তোমার 3.14, এটা দ্বারা এটা কাটলে আসবে হচ্ছে 10, নিশ্চয়ই বুঝতেছে, 31.4 কে 3.14 দ্বারা ভাগ করলে 10, তাহলে বুঝতেই পারতেছে উপরে আসবে 10 × 10, আর নিচে আছে 10 টু দি পাওয়ার -4। এবার দেখো তো এটাকে কত লেখা যায়, 0.01, এটাকে আমরা কত লিখতে পারবো, নিশ্চয় সবাই বুঝতে পারতেছো, 0.01 মানে বেসিক্যালি কত, 1 ডিভাইডেড বাই 100, 1 ডিভাইড বাই 100, এই যে 0.01 মানে 1 ডিভাইডেড বাই 100, মানে এভাবে লেখা যায় 1 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি উপরে 100, নিচে আছে 10 টু দি পাওয়ার -4 ইন্টু এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -2, তাহলে উপরে লিখতে পারবো 10 স্কোয়ার, নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার -6। ওকে, আচ্ছা, তাহলে এবার যদি ভাগ করে দেই তাহলে বুঝতে পারতেছো ইটা ইকুয়ালস টু আসবে 10 টু দি পাওয়ার, এই -6 উপরে গেলে +8, এত আসছে, হ্যাঁ, এত আসছে। এখন এইখানে এত প্যাসকেল আসছে। এখন আমরা যখন আনসারটা ঘাটতে যাব, এখানে নাম্বার নিয়ে একটু খেলছে, আনসারটা যখন ঘাটতে যাব তখন 10 টু দি পাওয়ার 8 প্যাসকেল তো নাই, কিন্তু আমরা দেখতেছি মেগা প্যাসকেল, গিগা প্যাসকেল, এইগুলোতে অপশন দেওয়া আছে। গিগা মানে কত বলো তো, ওকে, 1 গিগা প্যাসকেল, এটা মানে কত, 1 গিগা প্যাসকেল মানে 10 টু দি পাওয়ার 9, ওকে, 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল। তো দেখতেছি এটা কাছাকাছি আছে, তো আমি যদি এটা লিখি 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল যদি লিখি, গিগাতে নিচ্ছি, ওকে, তাহলে তো গিগা হইলো, বাট আমি কি একটা 10 বেশি লিখছি না, একটা 10 বেশি লিখলে কি একটা 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 1/10 কে আমি লিখতে পারবো 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল, আর 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল লেখা যায় গিগা প্যাসকেল, তার মানে আমরা লিখতে পারতেছি 0.1 গিগা প্যাসকেল। এইবার দেখো আনসার মিলছে, 0.1 গিগা প্যাসকেল নিলে আনসার এটা এখানে আছে, এই যে 0.1 গিগা প্যাসকেল, সলভ, আনসার ডি। একটু নাম্বার নিয়ে জাস্ট অপশনে খেলছে, ডান, আন্ডারস্ট্যান্ড। আমরা 15টা এমসিকিউ কোনটা কিভাবে করতে হয় প্রত্যেকটাই আমরা এটা করে ফেলছি। তো আমি বিশ্বাস করি যে এই 15টা পারছে এরকম নাম্বার অফ স্টুডেন্ট প্রচুর আছে, ওকে, প্রচুর আছে, ডেফিনেটলি আছে। তো এটা এমন কঠিন কিছু না। তারপরও পরীক্ষার হলে রিয়েল সিচুয়েশন চিন্তা করলে এইখানে 11+ এমসিকিউ মেজরিটির পারা উচিত, যারা চান্স পাওয়ার জন্য এক্সপেক্টেড
তাদের 11+ MCQ পারা উচিত। 12 থেকে 13টা তো ইজিলি পারা উচিত। ওকে, সো এই এক্সপেরিমেন্ট অবশ্যই তোমার থাকবে। আর মোরাললেস, তো যারা এরকম আনসার করেছো ডেফিনেটলি তারা চান্স পেতে যাচ্ছ।